গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো তোমরা সবাই কমেন্টে জানিও। আমি এখন একটু ভালো আছি। তার কারণ হচ্ছে কি, বিগত ১ মাস যাবৎ হচ্ছে আমি ইউটিউবে কোনো ভিডিও দেই না। তার কারণ হচ্ছে আমার কিছু পারিবারিক সমস্যা ছিল। যেমন হচ্ছে কি, আমার মেজো শ্বশুর কিছুদিন আগে ১ মাস হয়েছে গত হয়েছে। সে হসপিটালে ভর্তি ছিল, ক্যান্সার হয়েছিল তার। ক্যান্সার হয়ে অনেকদিন পরে হচ্ছে ভিডিও করছি। সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে সিথির বাবাকে বললাম কি, সিথিকে ডেকো না, সিথি এখনো ঘুমিয়ে আছে। এখন হচ্ছে বেলা ৯টা মতন বাজে। দেখো, ৯টা বাজলেও আজকে একটুও রোদ ওঠে নাই। আমি ঘুম থেকে উঠেই আমার প্রতিদিনের কাজ হচ্ছে গোবিন্দর মুখ দর্শন করা। আমার একটা গোবিন্দ আছে। গোবিন্দর মুখটা দর্শন না করলে ঘুম থেকে উঠে ভালোই লাগে না। বেলকনি রুমে এসে হচ্ছে আমার গোবিন্দ থাকে। ওকে একটু দেখে বেলকনিতে একটু মুখটা দিয়ে এবার কি অবস্থা! বেলা ৯:৩০ বেজে গেছে, অথচ একটুও রোদ নেই। কেন রোদ নেই? আজকে মনে হয় কি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। দেখো, এতদিন কিন্তু শীত কি জিনিস বুঝতে পারি নাই। মানে হচ্ছে কি, পৌষ মাস যে পড়ে গিয়েছে, আজকে সকালটাই মনে হচ্ছে। সিথির বাবাকে বলেছি যে বাজারে যেতে হবে। আজকে তো আমার জা আর আমার ভাসুর আসবে বাড়ি থেকে। এজন্য হচ্ছে ও ওকে বাজারে পাঠাবো। কিছুদিন হয়েছে আমার ঘরে একটু সবজি কম হয়ে, সবজি বলতে কি, সবজি তো আমি প্রতিদিনই কিনে নিয়ে আসি মাঝে, মাঝে। কিন্তু আমার পেঁয়াজ, রসুন আর হচ্ছে কাঁচামরিচ শেষ হয়ে গিয়েছে। এটা হচ্ছে আনতে হবে। ওর বাবাকে বলছিলাম সকাল, সকাল তুমি যাও। আর ওই দেখো, আমার জানালার পাশে একটা ব্যাগ ঝুলানো আছে। ওর ভিতরে আছে হচ্ছে একটা হাঁস পাখি আর হচ্ছে ২ টো কি পাখি আমি ভালো চিনি না। ওই পাখিগুলো রেখেছি, আমার হচ্ছে ভাসুর আসবে তাকে দেব। তো আমি হচ্ছে বেলকনি দিয়ে গোবিন্দর মুখটা দেখে আর একটু বাইরের ওয়েদারটা দেখে আমি হচ্ছে আমি আয়নার সামনে চলে এসে, দেখেছো চুলের অবস্থা? গতদিনকে মাথায় শ্যাম্পু করেছি। শ্যাম্পু করার পরে চুলের মা-বাপ ছাড়া হলে, মানে হচ্ছে কি, বাচ্চার মা-বাপ ছাড়া হলে যেমন যত্ন থাকে না সে বাচ্চার, আমার চুলের ঠিক তেমন হয়েছে। কোনো যত্ন নেই। মানুষ দেখো চুলে কত যত্ন করে, কত কিছুই না করে। আমার না কোনো কিছুতেই যত্নশীল না। যেকোনো জিনিস, আমার ফেসবুক আইডি আছে। আমার ফেসবুক আইডিতেও আমি তেমন যত্ন করি না। একসময় মনে হতো কি কোনোদিন কি মনিটাইজেশন হবে? এখন তো মনিটাইজেশন হয়েছে দিব্যি, সবকিছু ভালোই চলছে। কিন্তু এখন আর গায়ে বাঁধায় কোনো কিছু করতে ইচ্ছা করে না। তো ঘুম থেকে উঠে একটু গোবিন্দর মুখটা দেখে এসে বেলকনি দিয়ে ঘুরে এসে সিথি বাবাকে বলছি কি, তুমি এখন লাইট জ্বালিয়েছো কেন? তার কারণ মেয়েটা এখনো ঘুমাচ্ছে। তুমি এখন লাইট জ্বালিয়েছো, ও যদি উঠে যায়। বলছে কি, কেন মেয়েকে কি কখনো বিয়ে দেবে না তুমি? মেয়ে যদি উঠে যায়, মেয়েকে পরের বাড়ি দিতে হলে তোমার শাশুড়ি মা তোমাকে যেমন ঘুম থেকে ডেকে দেয়, আমার মেয়েকেও তো তার শাশুড়ি মা ডেকে দেবে, তাই না? আমাকে বলছিল জিতের বাবা। পরে আমি দাঁত ব্রাশ করতে, করতে ওর অফিস যাওয়ার সময় হয়ে গিয়েছে। ও হচ্ছে পোশাক পরে নেবে। আজকে হচ্ছে সিভিল ডিউটি। যদি হচ্ছে ইউনিফর্ম পরা ডিউটি হয় তাহলে হচ্ছে থানাতে থাকে হচ্ছে পোশাক, তখন ওইখান থেকে পোশাক মানে পরার পরে তারপর হচ্ছে ডিউটি যায়। তো হচ্ছে কি, আমি ব্রাশ করতে, করতে, আমি ব্রাশ অনেকক্ষণ বসেই করি। তোমরা আর কিছু ভেবো না যে ব্রাশ করতে, করতে সব দেখাচ্ছে। মানে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করতে, করতে অনেক কাজই করা যায়। মানে হচ্ছে অনেকক্ষণ ব্রাশ করলে আমার মনের, মানে গালের ভিতরটা একটু ফ্রেশনেস, ফ্রেশনেস ব্যাপার থাকে। তো দেখো, তারপরে হচ্ছে টেবিলটা পরিষ্কার করছি। টেবিল হচ্ছে কি, দেখো, আমি কিছুদিন আগে ১ মাস আগে হচ্ছে রেগুলার ইউটিউবে ভিডিও দিতাম। তখন হচ্ছে আমার কাজ কোনোটাই পড়ে থাকতো না। আমার ভিডিও করার সূত্রে হলেও আমার মনে করো যে সব কাজই কমপ্লিট হতো। আর এখন হচ্ছে আলসেমিতে ধরেছে। ১ মাস ভিডিও করি না তো প্রায় ১ মাস হয়েছে ভিডিও না করতে, করতে শরীরের ভিতর কেমন যেন তেল জমে গিয়েছে। আর এখন তো শীতের দিন। এত কুঁড়েপানা জানো না। একটু দুটো খেয়ে টেয়েই হচ্ছে একেবারে লেপ কম্বলের ভিতর ঢুকে থাকি। ওখান থেকে আর বেরই হতে চাই না। ভালোই লাগে না বের হতে। আর জানো, বিল্ডিংয়ে একটা সমস্যা আছে, গরমের দিনে বাইরে থেকে আসলে যেমন ঘরের ভিতরে আসলে মনটা মানে ভালো হয়ে যায় যে, আহ! একটু ঠান্ডা পেলাম গো। আর শীতের দিনে ঠিক উল্টোটা। বাইরে থেকে যদি আমার রুমের ভিতরে ঢুকি, রুমের ভিতরে এত ঠান্ডা। ২ দিন আগে আমার জেঠুমশাই এসেছিল। উনি এসে বলছে কি, "কি রে তোর ঘরের ভিতর এত ঠান্ডা?" আমার জেঠুর তো কাশি শুরু হয়ে গিয়েছিল।
তেমন হচ্ছে যন্ত্রণা। আমার হচ্ছে ঠান্ডার সময় একটু বেশি যন্ত্রণা হয়। তার কারণ আমি যখন আমার তো একটা বাচ্চা, আমার একটা মেয়ে বাচ্চা, ওর বয়সে ৩ বছর প্লাস হয়েছে। ৪ বছরে এখনও হয়নি। আমার পিঠে এত যন্ত্রণা করে, মানে আমি কিছু সময় ১০-১৫ মিনিট যদি একটু বসে মাছ কাটাকাটি করি বা সবজি কাটি বা বসে যদি মশলা বাটি, যে কোনো বসা কাজেই আমার ঘাড়ের নিচে নীলদ্বারার মাঝখানে এত যন্ত্রণা হয়, ব্যথা যন্ত্রণা, লাগা, লাগা যন্ত্রণা। কী যে অসুবিধায় পড়েছি জানো? এর জন্য অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু এটা মানে এই সমস্যাটাই যায় না। তারপরেও বুঝুন, মানে নিজের কাজ তো নিজে করাই লাগবে। মানুষকে দিতে করালে তো মনে হলো টাকা দিতে হবে, তারপরে হচ্ছে তাদের কাজ পছন্দ হবে না। এরকম সিথির বাবা মাঝে, মাঝে বলে যে, "তোমার এতটুকু কাজ তুমি তো নিজে করতে পারো। করলে তোমার শরীরটাও ভালো থাকবে। আর তুমি যদি বলো তাহলে আমি তোমাকে একটা কাজের লোক রেখে দিই।" এরকম বলে। পরে আমি বলি কি, "সিথির বাবা এত সুখ দিও না গো। এত সুখী থাকতে গেলে পরে আমার ভূতে কিলাবে কিন্তু।" দেখো কালকে রেশনের বস্তা এনে রেখেছে ওইখানে, এখনও সেখানে আছে। তো এর ভিতরে হচ্ছে সিথি উঠে গিয়েছে। সিথি ঘুম থেকে উঠে বাবাকে গুড মর্নিং বলে হচ্ছে কি আকাশটা শুরু করে। তার কারণ এখন একটু বুঝতে শিখেছে। কিছুদিন আগেও আমার ১,০০০ টাকা দিয়ে আমি একটা বেডশিট কিনেছিলাম রেড কালার। ওই বেডশিটটা ও দাগিয়ে, দাগিয়ে নষ্ট করে ফেলেছে। এইজন্য হচ্ছে ভয়তে আমি অনেক গুঁড়ি, গুঁড়ি ছাপার হচ্ছে বেডশিট কিনেছি আরও ২,০০০ টাকাতে ২ টে। আর এটা হচ্ছে আমাদের সাপ্লাই বেডশিট। বালিশ দুটো যখন কিনেছিলাম তখন অনেক ফোলানো ছিল। এখন যে কীভাবে শুকিয়ে গেছে, আর জানো এটা হয়েই থাকে। লেপ তোশক তুমি যতই মোটা করে বানাও না কেন, এটা একসময় এসে চিপসে যায়। কিন্তু মাঝে, সিঁথির মাঝে বাবার যদি রোদ খাওয়া দেওয়ার শেষ ব্যবস্থা হয়ে থাকে গিয়েছে। তাহলে একটু ভালো ওকে হয়। বলেছি কি যে আমি একটু স্ট্যান্ড বাজারে থেকে যেতে ভিডিও হবে। করছি, মেয়ে আমার বাজারের জন্য স্ট্যান্ডের সামনে বাজারে এসে কি উঁকি কিনতে হবে মারছে। আমাকে বলেছিল। দেখছি ওর মুখটা আমি হালকা বলেছি দেখা যায়। পেঁয়াজ ও আর হচ্ছে এতটাও বোঝে না। কাঁচামরিচ আর হচ্ছে অন্য রসুন। এই বাচ্চাদের ৩ টে তুলনায় জিনিসই লাগবে। আমার সিঁথি একটু যদি কোনো কমই কিছু তোমার বোঝে। ভালো লাগে সিঁথির শীতকালীন বাবা সবজি এদিকে যদি দেখো খেতে ইচ্ছা আমাকে করে, কাজ তো করতে দেখো দেখে ওকে ও বলেছি নিজে ও নিজেই বাজারে ভাত বেড়ে গিয়েছিল খাচ্ছে। তারপরে হচ্ছে বাজার মাঝে, থেকে মাঝে এসেছে ওর ওর এই একটু ছোট, ওর ছোট মানে কাজ আমার নিজে, মেয়ে নিজে হচ্ছে পা করলে জড়িয়ে এত ভালো ধরেছে। লাগে। দেখো মনে হয় কি বাসা যে থেকে না, যখন আমার স্বামী বেরোই আমার কষ্টে তখন তো একটু হচ্ছে হলেও প্যান্ট শার্ট বুঝছে পরে যে বেরোই। আমি এদিকে তারপরে কাজ হচ্ছে করছি, এখন তো সারা শীতের রাত দিন হচ্ছে আর এখন ব্যথার তো শীতের যন্ত্রণা পোশাক। করেছে। যখনই আর ওকে বাসায় ওর বলি কি, বাবা তুমি আসে মানে কি তখনই হয়, লুঙ্গি আমার খুঁজে যে খুঁজে ব্যথাটা দেওয়ার সেই জন্য ব্যথাটা পাগল মাঝে, হয়ে মাঝে যায়। পিঠে যদি আর ওর হালকা বাবা যদি আমাকে কিল বলে, দেওয়া হয়, দেখো তুমিও মানে আমাকে গুঁতা এত দিলেও ভালোবাসো না, লাগে। আমার এরকম। মেয়ে যত পরে ওকে তোমাকে বলি কি, তুমি ভালোবাসে, একটু মানে কিল আমাকে মারো তো ভালোবাসে। এখানে ভালো তো লাগবে। ও আজকে মাঝে, হচ্ছে মাঝে বাড়ি দেয়। থেকে আমার কিন্তু বাসুর এখন আসবে মেয়েকে আর হচ্ছে আমার শিখাইতেছে, জা মেয়ে আসবে। যখনই আমি একটু সেজন্য আউ করতে হচ্ছে শুরু করি মাছ আর তখনই হচ্ছে আমার মাংস মেয়ে বের করে বুঝতে পারে যে রেখেছি। মার ভালো এখানে লাগছে না। হচ্ছে কই মাছ এখন এনেছিল, মেয়েকে দেশি কই মাকে মাছ আর পিঠে হচ্ছে দুটো কিল মারলে পাখির আমার মা মাংস আর হচ্ছে খুশি হাঁসের হবে। মাংস আমি রান্না ভুট করবো হয়ে আজকে থাকি, আমার দুপুরে। মেয়ে তো দুটো চট সিথিকে দিয়ে বলে রান্না কি, করে "মা তোমার খাওয়াতে কি তো এখন একটু ভালো দেরি হবে। লাগছে?" এজন্য হচ্ছে ২ টো ডিম নিয়ে এসেছি। ডিম দুটো ওকে একটু ভেজে দেবো। তার কারণ হচ্ছে ডিম ভাজি ও খুবই ভালো খায়। ওকে কখন আর খাওয়াবো না খাওয়াবো আমার মানে মানুষজন আসলে আমার খেয়াল থাকে না। মেয়েকে খাওয়ানোর কথাই ভুলে যাই। এজন্য হচ্ছে ২ টো ডিম ভেজে দিই। কিছুক্ষণ বসে, বসে ওকে যদি কার্টুন ধরিয়ে দিই না, ও মনে করো ডিমটা আমি ভেজে ছিঁড়ে, ছিঁড়ে দেবো, কার্টুন ধরিয়ে দেবো, ও ব্যাস খেয়ে নেবে। দেখো ডিমটা ভাজতে গিয়ে কি হয়েছে জানো? আজকে ডিমটা ভাঙতে গিয়ে একটা ডিম পুরোটাই পুড়ে গিয়েছে। একটু পরেই দেখতে পাবে ডিমটা কিভাবে পুড়ে যায়। তবে কি জানো? সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তো এজন্য হচ্ছে ওই দেখো সমস্যা হয় না। তার কারণ হচ্ছে কুসুমটা আমি সাথে, সাথে টান মেরে উঠিয়ে নিয়েছি। আর হচ্ছে কি আমার গ্যাসের চুলা আমি যখন রান্না করি তখনও বারবারই পরিষ্কার করি। বারবারই পরিষ্কার ভাঙা দিয়ে হচ্ছে পরিষ্কার করলে দেখা যাচ্ছে নোংরাটা থাকে না। দেখা যাচ্ছে একটা জিনিস পড়লেও সেটা উঠিয়ে খাওয়া যায় সেখান থেকে। শীতেও হচ্ছে ডিম ভাজি অনেক পছন্দ করে। ওর বাবা মনে করো কি যে ১ খাঁচি ডিম মানে ৩০ টা ডিম যদি আনি, আমার সর্বোচ্চ গেলে হচ্ছে ১.৫ সপ্তাহ বা ২ সপ্তাহ, ২ সপ্তাহ অনেক কষ্ট। আমার এরকম হয় ১ সপ্তাহে ১ খাঁচি ডিম আমার ফুরিয়ে যায়। আমার এর ভিতরে আমার স্বামীও বলতে পারবে না যে একদিন কি ৫ টা ডিম রান্না করেছি আমাদের খাওয়ার জন্য? না, খাইনি। সব ডিমই কিন্তু আমার মেয়েকেই খাওয়ানো হয়। ও ডিমটা এত পছন্দ করে, এত পছন্দ করে, ওর বাবা ডিম এনে রেখেছে, সবজিও এনে রেখেছে। সবজির দিকে কোনো মানে ওর নেই, খেয়াল নেই যে সবজি এনেছে বাবা, ফুলকপি এনেছে, অনেক সুন্দর লাগছে দেখতে, টমেটো, শসা এনেছে। না, যদি ডিম আনে, পলিথিনের ভিতরে দেখেছে ডিম এনেছে, ডিমটা দেখে বাবাকে বলছে, "বাবা তুমি কি আমার জন্য ডিম এনেছো?" তা সিথি হচ্ছে আগে কিছুদিন আগেও কথা বলতে পারত না। প্রায় ১ মাস আগেও কথা বলতে তেমন পারত না। এখন অনেক কথাই শিখেছে। আর ওর এই কথাগুলো শুনতে যে এত ভালো লাগে, ওর মুখ থেকে কথা শোনার জন্য অনেক অপেক্ষায় ছিলাম আমি।
ও একটু ভারে ভারেই কথা শিখেছে। অনেক বাচ্চারা আছে ওর থেকে আগেও কথা শিখে। দেখো, এতদিন আমি কেন ভিডিও করিনি, প্রায় ১ মাস হয়েছে আমি ভিডিও করি না। তার কারণ হচ্ছে কি, আমার শ্বশুর, আমার যে ৩ জন শ্বশুর, তার ভিতরে হচ্ছে আমার যে ৩ জন শ্বশুরের ভিতর আমার শ্বশুর যে, সে হচ্ছে গত হয়েছে আমার বিয়ের আগে। আমার বিয়ের আরও ৪-৫ বছর আগে। তো আমার মেজো শ্বশুর আর ছোট শ্বশুর, আমার ছোট শ্বশুর হচ্ছে পুলিশে চাকরি করতো, পুলিশের এটিএ ছিলেন। তানার ছেলেও চাকরি করে, পুলিশের চাকরি করে, আর সিথির বাবাও পুলিশের চাকরি করে। আমাদের বাড়ি হচ্ছে ৪ জন মানে পুরুষ মানুষ, তাদের ভিতরে ৩ জনই চাকরি করে, পুলিশের চাকরি করে। আর আমার ভাসুর হচ্ছে ডাক্তার এরকম। পরে হচ্ছে কি আমাদের একটা গ্রাম্য ঝামেলা ছিল, সেটা হচ্ছে মানে পরিবেশটা সামলিয়ে উঠে হঠাৎ করে কাকার শরীরটা এরকম খারাপ, আমি শ্বশুর হিসেবে পেয়েছি আমার ওই মেজো শ্বশুরকেই। তার কারণ দেখো, আমি তো আমার শ্বশুরকে পাইনি, সে তো মারা গিয়েছে। আর আমি আমার বিয়ে হয়েছে উনিই শ্বশুর হিসেবে, মানে যে শ্বশুর বিয়ে দেয় ছেলেকে, বরণ করে, আমি উনাকেই শ্বশুর হিসেবে পেয়েছি। কিন্তু উনি হচ্ছে কি এমনভাবে অসুস্থ হয়ে পড়েছে হঠাৎ করে, মানে ও অসুস্থ মানে বুকে ব্যথা। এবার ঢাকা নিয়ে গিয়েছে। আমার হচ্ছে ছোট ওই মেজো শ্বশুরের ৩ মেয়ে, ওনার কোনো ছেলে নাই। এখন ওনার ছেলে নাই, সিথির বাবা তো মনে হয় ছেলেরই মতন, ভাইয়ের ছেলে তো ছেলেরই মতন। আর আমিও মানে আমার শ্বশুরকে, মেজো শ্বশুরকে আমি খুবই ভালোবাসতাম। তো যাই হোক, এরকম অসুস্থ হয়েছে, কিছুদিন বাড়িতে ছিল, তারপরে হচ্ছে ঢাকা নিয়ে গিয়েছে। পরে ঢাকা নিয়ে যাওয়ার পরে উনার মানে উনার আগে থেকেই মানে হচ্ছে কি ছিল, মানে বুকে হার্টের সমস্যা ছিল, হার্টের ভিতরে সমস্যা। তো আগে ২-১ বার মিনি স্ট্রোক করেছে, ডাক্তার দেখিয়েছে, সুস্থ হয়ে গিয়েছে এরকম। কিন্তু এবার হচ্ছে যে গুরুতরভাবে মানে ব্যথা, 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 মানে আমরাও সবাই মানে এতটাও ভাবিনি যে এত দূর যাবে, এত দূর জল গড়াবে। তারপরে হচ্ছে কি মানে এক্স-রে, যেটা এক্স-রে করেছে, এক্স-রে করার পরে হচ্ছে কি বলেছে কি যে আ ডাক্তারে বলছে কি যে বুকের ভিতরে মানে ফুসফুসের ভিতরে একটা টিউমারের মতন দেখা যাচ্ছে। তবে ভালো কিছু না, এরকম বলছে ডাক্তারে। এখন সবাই তো চিন্তিত যে কি হতে পারে? এখন বলছে কি যে ওই যে মানে ফুসফুসের ভিতরে যে টিউমারটা হয়েছে ওইখান থেকে হয়তোবা একটা পরীক্ষা আছে বায়োপসি, সেটা মানে বায়োপসি মানে হচ্ছে কি ক্যান্সার হয়েছে কিনা। মানে যেহেতু টিউমারের মতন দেখা যাচ্ছে, তা সেহেতু ওইখানে কি ওই টিউমারটা যেহেতু হয়েছে পুরো ভালোভাবে, তারপরে হচ্ছে কি ওই যে কি বলে একটা পরীক্ষা, পরীক্ষাটা হচ্ছে কি এমআরআই। এমআরআই তো অল বডি চেকআপ। অনেকক্ষণ হচ্ছে একটা মেশিনের ভিতর মানে ঢুকিয়ে রাখে। মানে সারা বডিতে কি আছে না আছে। পরে এক্স-রে রিপোর্টে যেহেতু ধরা পড়েছে ওই যে হালকা মানে ইসের মতন, টিউমারের মতন ঘা হয়েছে ওইখানে। পরে ইসে তোমার ওই কি যেন বলে? এটাকে কি রিপোর্ট বলে যেন? এমআরআই। এমআরআই করলে জিনিসটা পুরোটাই মানে ক্লিয়ার হবে। পরে এমআরআই করেছে। এবার এমআরআই রিপোর্টে ধরা পড়েছে, হ্যাঁ, এটা উম টিউমারই হয়েছে। টিউমার তো হয়েছেই। এখন টিউমারটা যে কোন পর্যায়ে, এটা টিউমারে কি ক্যান্সারের প্রয়োজনও হয়ে গিয়েছে কিনা। পরে এবার ওইটা দেখে কি যে আসলে ঠিক। পরে উনার ওইখান থেকে কিভাবে পরীক্ষা-নিরীক্ষা ডাক্তাররা যেভাবে করে, আমরা তো ওইভাবে কাছে ছিলাম না, যতদূর যা ফোনে শুনেছি। আর ঢাকা তো এখান থেকে যাওয়া খুবই মুশকিল। মুশকিল না তেমন, মনে করো যে সবার যাওয়া সব ক্ষেত্রে সাজে না। কারণ আমার বাচ্চাটা ছোট, আমিও এভাবে দৌড়াদৌড়ি করতে পারি না। যেদিনকে হচ্ছে আমার শ্বশুরকে ভর্তি করে মানে পজিটিভ আসছে, তারপরে হচ্ছে ভর্তি করেছে প্রাইভেট ক্লিনিকে ছিল, প্রাইভেট হসপিটালেই ছিল, ভালো চিকিৎসাই হয়েছে। কিন্তু একেতে হার্টের সমস্যা। তারপরে হচ্ছে শরীর দুর্বল, খেতে পারে না। আর ক্যান্সারের এই লক্ষণ, এই ক্যান্সারটাই এরকম যে খেতে পারে না। আমার শ্বশুরের হয়েছিল এইখানে টিউমার হয়েছিল। তো এইখানে টিউমারটা ফুলে মানে ওই যে খাদ্যনালীটা পুরোটাই ব্লক হয়ে গিয়েছিল। তার গালে যদি একটা মনে করো ওই যে টিউব দিয়ে জল দেওয়া হতো, সেই টিউবের জলটাও নাকি নাক দিয়ে বেরিয়ে আসতো। মানে আমি শুনেছি, আমি জানি না, আমি দেখি নাই। আমার শাশুড়ি মা যেটা বলে সেটা। এখন ওনার তো মনে করো চিকিৎসা হয়েছে কিন্তু সঠিক
মানে হয় নাই। আর এখন তো মানে দেশের যে পরিবেশ আমাদের বাংলাদেশ প্রেক্ষাপট অনুযায়ী মানে এদেশ থেকে যে ওই দেশে নিয়ে যাব পাসপোর্টও করেছিল। আ মানে পাসপোর্টও ভিসা পাসপোর্ট হয়েছিল, ভিসাটা আর পাচ্ছিল না। ভিসাটা কিছুদিন পরে হচ্ছে পাবে এরকম ২ জন। দেখা যাচ্ছে কি ঢাকা মানে ঢাকা থেকে ইন্ডিয়া নিয়ে যাবে। ইন্ডিয়ায় নিতে গেলে দেখা যাচ্ছে ইন্ডিয়ার চিকিৎসা একটু উন্নত। তারপরেও ইন্ডিয়ায় যে নিতে পারল না। এই যে মেডিকেল ভিসা আজ আসে কাল আসে, আজ আসে কাল আসে এই করে, করে মেডিকেল ভিসাটাও আর হলো না, আর যেতেও পারল না। হঠাৎ করে একদিন এত খারাপ অবস্থা, উনি মারাই গেল। ৪ মাস ভুগেছে। ৪ মাস ভোগার পরে হচ্ছে উনি মারা গেল। আমার এত খারাপ লেগেছে। আমার বাবা তো মারা গিয়েছে ৮-৯ বছর আগে। শ্বশুরকে পাইনি। ছোট শ্বশুর সারা জীবন বাইরে, বাইরে থেকেছে। সে চাকরি করত। আমি যেরকম এই যে আমার মেয়ের বয়স ৪ বছর, আমি এই যে পাড়ি দিয়েছি, সিথির বাবা এইখানে চাকরি করে। আমি এইখানে আছি বাসা ভাড়া। তো সিথির বাবা অন্যখানে পোস্টিং হবে, আমি সেখানে চলে যাব। আবার আরেকখানে পোস্টিং হবে, আমি সেখানে। আমার তো এইভাবে, এভাবে আমার তো বাড়ির দেখা যাচ্ছে দীর্ঘ সময় থাকা হবে না। সিথির বাবা ওই সেই মানে বয়সকালে মনে করো ১৮ ২০ বছর বয়সে যে বাড়ি ছেড়েছে, ২০ বছর বয়সে বাড়ি ছেড়েছে আর হচ্ছে যখন বুড়ো হয়ে যাবে, যদি ঈশ্বর ভালো রাখে হাতে পায়ে, যখন হচ্ছে বয়স হয়ে যাবে, সেই রক্ত যে গরম তরতাজা ভাব সেটা থাকবে না। তখন চাকরি রিটায়ার্ড হচ্ছে সে বাড়ি চলে যাবে। এরকম একটা ব্যাপার। কিন্তু এখন তো সেরকম না। শ্বশুরকে পাইনি ওই ছোট শ্বশুরকে। আর পেয়েছি আমার শ্বশুরকে, মেজো শ্বশুর। এই যে সেও গেল মারা। মানে মারা যাওয়াতে আমি এত কষ্ট পেয়েছি জানো, এই আমার শ্বশুর আমার বিয়ের পরে এই ৫ বছর আমার বিয়ে হয়েছে। উনার যখন জুতা ছিঁড়ে যেত তখন আমাকে বলত, আ "শিমলা আমার জুতা কিন্তু ছিঁড়ে গিয়েছে।" এরকম আমাকে বলত। আমি উনি বলত কি জুতা ছিঁড়ে গিয়েছে, আমি সাথে, সাথেই একটা জুতা কিনে দিতাম। তা আমার এমনই কপাল, মাত্র ৩ টে জুতা কিনে দিয়েছি। ৩ টে জুতা পরার পরেই উনি এই যে মারা গেল। উনার মানে মরার বয়স তো হয়ইনি। নাতি-পুতি নিয়ে খেলাধুলার বয়স এখন। ৩ টে শ্বশুর, ৩ টাই শ্বশুর মারা গিয়েছে। আমি একদিন ডিটেইলসে একটা আমার ভিডিওর ভিতর দেখাবো যে আমার কেমন, কেমন শ্বশুর মারা গিয়েছে। আমার ছোট শ্বশুর মারা গিয়েছে সেটা সহ্য করার মতন না। এত খারাপ অবস্থা আমার শ্বশুর মানে ৳১ র সুইট, ৳১ র ট্যাবলেট খেয়েও মারা যায় নাই। আবার উনি লক্ষ, লক্ষ টাকা ইনকাম করে রেখে গিয়েছে সবার জন্য। কিন্তু ৳১ র ওষুধ সে খেয়ে যেতে পারে নাই। এই দুনিয়া থেকে চলে গিয়েছে। তার মৃত্যু হয়েছে এমন, আমার বুকে ব্যথা করতেছে, আমার বুকে ব্যথা করতেছে। আমরা সবাই হাসপাতালে নিয়ে যাচ্ছি। হাসপাতালে যেতে, যেতেই সে মারা গিয়েছে। এমন। মানে লোকটা যে মারা যাবে মানে সেটা সেই, সেই দিনের কথা মনে পড়লে এত খারাপ লাগে মানে সেটা বলে বোঝানো যাবে না যে এত খারাপ লাগে। আমার ছোট শ্বশুর যেদিনকে মারা যায় আমি সেদিনকে ছিলাম আমার মেয়েকে নিয়ে ভর্তি মেডিকেলের ৬ তলায়। আর উনি হচ্ছে জরুরি বিভাগে এমার্জেন্সিতে উনি প্রাণত্যাগ করে এরকম। উনি মারা যাবে তো কেউ ভাবতে পারেনি। যাক উনি মারা যাওয়ার পরে আমার মেজো শ্বশুর এত ভেঙে পড়েছে যে আমার ছোট ভাই, আমি তারে কোলে করে বড় করেছি। এইভাবে, এইভাবে যুদ্ধের সময় আমার ভাই এরকম শরীর স্বাস্থ্য অনেক ছিল তখন মানে ৭-৮ মাস বয়স হবে। এইভাবে মারা গেল আমার ছোট ভাই। মানে হাই হুতাশ করছিল। আমার ছোট শ্বশুর ঘর দিয়েছে প্রায় ৩০ লক্ষ টাকা খরচ করে ঘর বানিয়েছে। উনি বসত করে যেতে পারে নাই। মনে হয় না কি উনি ১ মাসও ঠিক মতন ওই ঘরে বসত করেছে। তার আগে উনাকে ভগবান দুনিয়া থেকে নিয়ে গেল। মানুষ এত বড়াই করে, এত বড়াই করে, এত বড়াই কিসের জন্য? এত কিসের জন্য? এই যে আমি আমার কাকুকে মানে মেজো শ্বশুর যে মারা গিয়েছে, যার জন্য এতদিন আমি ভিডিও করি না। সত্যি কথা বলতে মনের ভিতরে খুব একটা মানে আমি তো অনেকদিন বাড়িতে ছিলাম ১০-১২ দিন। আমাদের হিন্দু শাস্ত্রে তো মানুষ মারা গেলে কমপক্ষে ১০ দিন হচ্ছে তোমার অওশোজ থাকে। অওশোজ মানে পালন করা হয়, ক্ষীর জল দিতে হয়। তারপরে হচ্ছে শ্রাদ্ধ শান্তি করতে একটু দেরিই হয়। তো দেরি হয়েছে কিছুদিন আমি বাড়িতে ছিলাম প্রায় ১২-১৪ দিন বাড়িতে ছিলাম। সিথির বাবা এখানে ছিল, উনিও গিয়েছিল। উনি আসছে, গিয়েছে, আসছে, গিয়েছে এরকমটা করছে। আমি বাড়িতে ছিলাম এক নাগাড়ে প্রায় ১৩-১৪ দিন তো ১৪-১৫ দিন ছিলাম। তারপরে হচ্ছে বাড়িতে নাকি একটু দোষ হয়েছে। যাক অনেক কাহিনী এত আর বলে লাভ নেই। কি কারণে আসতাম না, আ ভিডিও করতাম না, এটাই হচ্ছে কারণ আমার শ্বশুর অসুস্থ ছিল। সেজন্য আসতাম না। তারপরে হচ্ছে বাড়িতেও একটু ঝামেলা ছিল। আমারও মন মেজাজ খারাপ ছিল। ভিডিও করতে ভালো লাগা এই ঠান্ডা পড়ে গিয়েছে।
ঠান্ডা পড়ে লেপ কাঁথার ভিতরে ঢুকলে আর ভালো লাগে না বের হতে। এজন্য হচ্ছে আরও স্ট্যান্ডটা আমার মেয়ে, আমি যে স্ট্যান্ডটা দিয়ে কিছুদিন ভিডিও করেছি, ১ মাস ভিডিও দিয়েছি কন্টিনিউ, যে স্ট্যান্ডটা দিয়ে আমি ভিডিও করতাম সেই স্ট্যান্ডটা আমার মেয়ে ভেঙে ফেলেছে। এজন্য হচ্ছে ফোনটা কিভাবে দাঁড় করাবো, কিভাবে কি করব? আমি পরে আর ভিডিও বাদ দিলাম কিছুদিন। পরে দেখলাম যে মনটা ভালো হোক। আর সবথেকে তারপরেও দুঃখের পরেও একটা খুশির খবর হচ্ছে কি, আমার ফেসবুকে আমি পেমেন্ট পেয়েছি। গত মাসে হচ্ছে আমি ভিডিও করেছিলাম যে আমি ফেসবুকে আমার আম ভুল অ্যাকাউন্ট নাম্বার দেওয়াতে টাকাটা আসে নাই। টাকাটা পেইড হয়ে যাওয়ার পরেও ফেইল দেখিয়ে পরে আবার আমাকে রিটার্ন করেছে টাকাটা। পরে এই মাসে হচ্ছে আমি সেই পেমেন্টটা পেয়েছি। আমি $200 এর মতন পেয়েছি। ফে মানে ফেসবুকে। ফেসবুকে এখন সব আনএক্টিভ, মানে অনেকদিন কোনো কিছু ফারি হতে চলে না। তার জন্য মনটা খারাপ। এখন মনটা খারাপ করলে চলবে না। ভিডিও করতে হবে যেদিন যেখানে গিয়ে ঠেকবে সেদিনকে। সফলতা কোন দিন তোমাকে ধরা দেবে কেউ বলতে পারে না। আমি তো বুঝেছি যে কিভাবে কি হয়ে যাবে আমি নিজেও জানব না। এভাবে ইউটিউব, ফেসবুক এটা হচ্ছে সবই অ্যালগরিদমের বিষয়। এজন্য হচ্ছে ধৈর্য ধরে সবকিছু করতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর কোনো কিছু দেখাবো না। আমি কালকে থেকে মানে রেগুলার হচ্ছে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর দেখা যাচ্ছে হয় জয় নয় ক্ষয়। ইউটিউবে, ফেসবুকে যখন ভিডিও দিতাম একটা কথা মনে মনে ভাবতাম কি, হয় জয় নয় ক্ষয়। দুটোর একটা তো হবেই, হবে তো। তাহলে হয় আমি হেরে যাব, নয় জিতব। আমি থেমে থাকবো না। তো এই করতে যখন দেখি কি একটা ভিডিও অনেক ভিউজ হয়েছে, তখন আমি আশা রেখেছি যে একটা যখন হয়েছে আরও ৫ টাও হবে। এইভাবে করতে আমার ফেসবুকে এখন ৪৭,০০০ ফলোয়ার হয়েছে। আর ৪৭,০০০ ফলোয়ার, আর এই যে পেমেন্ট পেলাম হচ্ছে এই ৮-৯ মাস হচ্ছে আমি পেমেন্ট পাই। কিন্তু খুবই অল্প। ফেসবুকের ইনকাম তো কমিয়ে দিয়েছে এখনে। খুবই অল্প করে পাই। তারপরেও হচ্ছে কি, যতটুকু পাই ততটুকুই আমার কাছে আমি মনে করি যে আকাশ ছোঁয়া। তার কারণ আমি ঘরে বসে যদি ৫ টা কথা বলে, ২ টো কাজ দেখিয়ে যদি ২ টো পয়সা ইনকাম করতে পারি, তাহলে সেটা খারাপ কোথায় বলো? আমার তো সেটাই মনে হয়। আমার কাছে কিন্তু এটা ভালোই লাগে। তবে যাই বলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা আজকে এই পর্যন্ত।